প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিনিধি দলটির সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহযোগিতা দেবে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে বৃষ্টিস্নাত সকালে তার সরকারি বাসভবন যমুনায় যান সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটির সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগিতায় একটি চুক্তি সই হয়েছে। Our first visit with the interim government here in Bangladesh. We just signed moments ago our newest development agreement with the interim government. অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটি আমাদের প্রথম সফর। $200 মিলিয়ন নতুন উন্নয়ন চুক্তি সই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চুক্তিটি সই হয়েছে। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, কর ব্যবস্থাপনা এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটির সাথে। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো স্পেশাল সহযোগিতা এইগুলো সব আলাপ করেছে, আমরা পরে এগুলো আরো ডিটেল আলোচনা। পরে একই স্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং মানবাধিকার সমুন্নত রাখতে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন দলীয় নেতাকর্মী শহীদ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিপ্লবে বিএনপির অবদানকে খাটো করে দেখার চেষ্টা হচ্ছে। বলেন, এখনও ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন নূর হোসেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগের কথা তুলে ধরেন। জানান, সবশেষ ফ্যাসিস্ট হাসিনা পতনের জুলাই বিপ্লবের 8 শতাধিক শহীদের অর্ধেকের বেশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র স্বৈর শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরও বিএনপির অবদানকে ছোট করে দেখার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ঐক্য বিনষ্টের চেষ্টা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ।
অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও সব সংস্কার সম্পন্ন করতে পারবে না জানিয়ে ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। ধৈর্য ধরে ডক্টর ইউনূসের সরকারকে বিএনপি প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলেও আশ্বাস দেন বিএনপি মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় চাকুরিরতদের তালিকা যাচাই বাছাই চলছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর বিক্রম বলেছেন, বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় যাদের নাম রয়েছে যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক ৩,০০০-এর বেশি মামলা আছে। অনেকে আবার রিট করে সুযোগ সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। আর ব্র্যাক ও অক্সফামের মাধ্যমে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস মিলেছে বলেও জানান ফারুকী আজম। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। বহুবিধ আইন ওখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় ৩,৭০০-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপাকে জনজীবন। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। রোববার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়ছেন নগরবাসী। সাপ্তাহিক প্রথম কর্মদিবস হবার কারণে যানবাহন স্বল্পতায় ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে কামকাজ নেই, সমস্যা চলাফেরা চলতে খুব কষ্ট, খাওয়া খাইতে দিতে পারি না। বৃষ্টি হচ্ছে তাতে আমাদের অবশ্যই সমস্যা হচ্ছে, আমার চলাফেরার সমস্যা হচ্ছে, আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে আমাদের। রিক্সাওয়ালারা ধরেন ৫০ টাকার ভাড়া ৭০-৮০ এরকম, তারপরে সব দিক দিয়েই তো ভোগান্তি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে এর অবস্থান হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা অবস্থান করছে। এই গভীর গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবং আজকের সারাদিনে এই বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে আসবে। এদিকে রাজশাহী, পাবনা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ 15টি জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে স্বৈরাচার শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় ফরহাদকে গ্রেপ্তার দেখায় পুলিশ। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নোয়াখালী বেগমগঞ্জ গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরিতে
বকেয়া বেতনের দাবিতে হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা জানান, গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরি, গ্লোব সফট ড্রিঙ্কস ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের কয়েক হাজার শ্রমিক ও কর্মকর্তা ফ্যাক্টরিতে চাকরি করে। 1 বছর ধরে বেতন না দেওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এরই প্রেক্ষিতে বকেয়া আদায়ে চৌমুহনী মাইজদি সড়ক অবরোধ এবং ফ্যাক্টরিতে ভাঙচুর করে তারা। প্রায় 2 ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে আগামী 2 মাসের ভেতরে বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। আদানি সহ ভারতীয় কোম্পানিগুলোর সাথে চুক্তি করবে বাংলাদেশ, এমন আশঙ্কা আর উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। scroll.in এবং ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, 2017 সালে আদানি পাওয়ারের সাথে বাংলাদেশের গোপন বিদ্যুৎ চুক্তি, যার মাধ্যমে ঝাড়খণ্ডের নির্মিত হয় আদানির কয়লা ভিত্তিক গড্ডা পাওয়ার প্ল্যান্ট। আদানির সাথে এই চুক্তিতে বাংলাদেশ থেকে $10 বিলিয়ন বিনিয়োগ নেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য আদানিকে বাংলাদেশের দিতে হবে মার্কিন ডলারে অস্ট্রেলিয়ার সেরা কয়লার দামে। এছাড়া বিদ্যুতের আমদানির জন্য বাংলাদেশকে ইউনিট প্রতি দিতে হবে রেকর্ড 14 টাকা। অথচ ভারত থেকে অন্য চুক্তিতে বিদ্যুৎ আনলে খরচ পড়ে অর্ধেকেরও কম। তাই এই চুক্তিটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত পুনর্বিবেচনা করবেন। এছাড়া ফিনান্সিয়াল টাইমস বলছে, বাংলাদেশের কাছে 4,000 কোটি রুপি পাওয়া আদানির বাকি রয়েছে জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার দুপুরে একদলীয় সম্মেলনে নিজেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। বলেছেন, ভোটে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি। এনডিটিভি বলছে, 2 দিন আগে তিহার জেল থেকে আদালতের নির্দেশে মুক্তি পান কেজরিওয়াল। দিল্লির আবগারি শুল্ক ফাঁকির মামলায় 6 মাস ধরে জেলে ছিলেন কেজরিওয়াল। সংবাদ সম্মেলনে দ্রুত নির্বাচন দিতেও আহ্বান জানান কেজরিওয়াল। আম আদমি পার্টির শীর্ষ নেতা বলেন, আদালতের ন্যায় বিচার তিনি পেয়েছেন। এবার তিনি জনগণের পক্ষ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করেন। বলেন, জনগণই রায় দেবে তিনি নিরপরাধ নাকি দোষী। পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্ত। তবে ভারতীয় দলের শক্তিমত্তার কথা মাথায় রেখে পা মাটিতে রেখেই টেস্ট ম্যাচে 5 দিনই লড়াই করতে চান অধিনায়ক। 2 টেস্ট ও 3টি টি20 খেলতে ভারতে যাওয়ার আগে গণমাধ্যমে এসব কথা বলেন শান্ত। রিপোর্ট মমিনুর রিপনের। পাকিস্তানের বিপক্ষে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগালেও ভারতের বিপক্ষে সাবধানী বাংলাদেশ দল। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে কাগজে কলমে শক্তি সামর্থ্যে অনেক এগিয়ে থাকবে ভারতীয় বোলিং লাইন আপ। তাই প্রাথমিক লক্ষ্য হিসেবে টেস্টের 5 দিনই লড়াই করতে চান বাংলাদেশের অধিনায়ক। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। টেস্ট সিরিজের 16 সদস্যের দলের মধ্যে 15 জন এক বহরে গেলেও সাকিব আল হাসান সরাসরি ভারতে দলের সাথে যোগ দেবেন। তারকা অলরাউন্ডারের প্রস্তুতি নিয়ে চিন্তিত নন অধিনায়ক। তবে এই সফরে দলকে সাফল্য এনে দিতে নিজের ফর্মে ফেরাটাও জরুরি মানছেন শান্ত। আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। তো আমার মনে হয় প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে। বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। পরিবর্তিত রাজনৈতিক ও বন্যা পরিস্থিতির পর অগোছালো প্রশাসন খুব শীঘ্রই সক্রিয় হয়ে উঠবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সামগ্রিক পরিস্থিতিতে হা হুতাশ না করে দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন এবং ওয়াসা সহ সবগুলো সেবাধর্মী প্রতিষ্ঠান কিভাবে চলবে তার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করে সবার দায়িত্ব ভাগ করে দিয়েছে সরকার। আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি এবং সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।
গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার উপর ২ হাতে ২টি পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক ফয়সাল তারিক এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই তাজুল ইসলাম আজ জানান, শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র্যাব। আজ সকালে রাজশাহী র্যাব অফিস থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে 10 দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুবেলের বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ 14টি মামলা রয়েছে। সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে ওয়াশিংটনস্থ ন্যাশনাল প্রেস ক্লাব সদস্য মুশফিকুল ফজল আনসারি। দুপুরে সিলেট প্রেস ক্লাবে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ে তথ্য উপস্থাপন করে চেপে বসা ফ্যাসিস্ট সরকারের পতনে বিশেষ ভূমিকা রেখে আলোচনায় আসেন মুশফিকুল ফজল আনসারি। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন সময় অধিকার প্রতিষ্ঠার, এখন সময় সত্যিকারের স্বাধীনতা ও দেশ গঠনের। আবেগের বশবর্তী হয়ে এই অমূল্য সুযোগ হাত ছাড়া না করার আহ্বান জানান তিনি। যারা ক্ষমতায় যাবেন এবং আছেন তাদের মানুষের পালসকে বোঝা উচিত যে ক্ষমতার ব্যবহার করলে, খুন করলে, লুট করলে, দুর্বৃত্ত যে কর্পোরেট হাউসগুলো আছে এগুলোদেরকে কাছাকাছি রাখলে, এদেরকে দুর্বৃত্তায়নের সুযোগ করে দিলে আজ হোক কাল হোক মানুষের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং নিয়তি আপনাকে স্পর্শ করবেই। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার পদ্মা পাড়ের বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করেছে 2 উপজেলার মানুষ। দুপুরে টানা বৃষ্টি উপেক্ষা করে 2 উপজেলার কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান পদ্মার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ত্যাগ করেন। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্ধ জনতা। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করেছিল। এর কারণেই তিনি তার বাবার হত্যার প্রতিশোধের অংশ হিসেবে দলের নেতাদের রেখে ভারতে পালিয়ে গেছেন। দুপুরে ঠাকুরগাঁওয়ে পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এই কথা বলেন। মামুনুল হক বলেন, 50 বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। তিনি বাংলাদেশের বুকের ওপর দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়েছেন। এদিকে পঞ্চগড়ের সমাবেশে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা লক্ষ লক্ষ কোটি টাকার মেগা দুর্নীতি করে পালিয়ে গেছেন। হাতুড়ি লীগ, হেলমেট লীগ দিয়ে প্রতিটি জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছেন। শেখ হাসিনার প্রেতাত্মারা আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকা এবং লুটপাটের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। ক্ষমতার পট পরিবর্তনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। গুমের শিকার ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা কবির আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হকের রোষানলে পড়ে তাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। শনিবার কুমিল্লা সিলেট মহাসড়কের তন্তর বাজারে ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত শহীদদের স্মরণে দোয়া ও জনসভায় তিনি এসব কথা বলেন। গুমের সময়কার ভয়াবহ চিত্র তুলে ধরে বাকি জীবন জনগণের সেবায় নিয়োজিত থাকার কথা বলেন তিনি। যে কোনো সময় শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন এমন কথা প্রচারের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়েছে। দলের সভাপতি সহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই নেতা।
জেএসটি ভর্তি স্থগিত করার প্রতিবাদে এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগ দিয়ে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেটের সামনে 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ না দেয়ায় একাডেমিক ও প্রশাসনিক অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকমতো ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে ভিসি নিয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহায়ক জিএসটি পদ্ধতিতে ভর্তি ব্যবস্থা চালুর দাবি জানায় তারা। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে এলসি মূল্য প্রতি মেট্রিক টন 550 মার্কিন ডলার থেকে কমিয়ে $405 নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত শুল্ক 40% থেকে 20% নামিয়ে আনা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিপার্টমেন্ট অফ কমার্স, ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা গতকাল থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে। শিলিগুড়ির রপ্তানিকারক বাবু সাহা জানান, এসব মূল্য এবং শুল্কে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে পৌঁছাতে প্রতি কেজি 80 টাকার মতো পড়বে। Chief Advisor Professor Mohammad Yunus today sought support from the U.S. to rebuild Bangladesh, implement key reforms and recover stolen assets. The appeal was made during a meeting with a high-powered U.S. delegation at the State Guest House Jamuna in Dhaka. Yunus outlined the urgent challenges his interim government faces, stressing the need to reset, reform and restart the economy. He described ongoing reforms in the financial sector, judiciary and police, which have been initiated to strengthen national institutions and address systematic corruption. The U.S. delegation, led by Brent Neiman, Assistant Secretary of the U.S. Treasury Department, expressed strong support for Yunus's reform agenda. U.S. officials, including Donald Lu, were present. The United States Agency for International Development will provide $202 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement. I'm so happy to be here with the broader U.S. government delegation for our first visit with the interim government here in Bangladesh. We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. Meanwhile, Finance Advisor Dr. Saliuddin Ahmed has said there has been a discussion with the United States regarding the repatriation of money smuggled abroad. In response to reporters following the meeting with the U.S. delegation, he said their main discussion was with their Treasury Department and the USAID. It is centered on financial reform and the cooperation that is needed in the financial sector. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এইগুলো সব আলাপ করছে, আমরা পরে আরো ডিটেল। Washington has committed to working with the interim government of Bangladesh and supporting their reforms in the financial and revenue sectors. Foreign Secretary Joshimuddin was sharing the outcome of the meeting with the visiting U.S. delegation held at the State Guest House, Potta. The two countries also discussed labor reforms, trade facilitation, Rohingya crisis, and a GSP facility, added the Foreign Secretary. The U.S. delegation offered commitment to help expand Bangladesh's economic opportunities, build its institutional capacity, and uphold human rights, the U.S. embassy said.
In the 2024 uprising, 422 of the 875 martyrs in the July-August protests were affiliated with BNP, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir. These figures are not just statistics of BNP's sacrifices, but they reflect the party's unwavering struggle and contribution towards Bangladesh's second liberation, he said today during a press conference. The July-August movement didn't suddenly emerge. Rather, it was part of BNP's long-standing struggle, he said. The aim during this time was not to claim credit for the movement, but to ensure the downfall of dictatorship, he added. গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র স্বৈর শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ। Liberation War Affairs advisor Farooqi Azam said a list of the number of individuals employed in government and semi-government institutions under the freedom fighter quota is being prepared. It is also being investigated whether there was any irregularity. He made the decision after a courtesy call on the Australian ambassador to Bangladesh today. Azam said the decision on freedom fighters used to be made through the National Freedom Fighter Council, which the ministry did not supervise. Regarding flood rehabilitation activities, he said that the extent of damage caused by the floods has not yet been determined and will take another week. মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। বহুবিধ আইন ওখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় ৩৭০০-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। A Dhaka court today placed a former Public Administration Minister Farhad Hussain on a 5-day remand in a garment worker Rubel murder case filed with Adabor Police Station. Additional Chief Metropolitan Magistrate Sanaullah passed the order after accepting a plea. Farhad was arrested from capital's Iskaton area last night. On 5th August, Rubel was shot during a protest rally near Mohammadpur Ring Road area. Now cricket. Bangladesh captain Najmul Hossain Shanto is optimistic to win a test series in India for the first time despite the host's invincible record at home. India have been unbeaten in a home test series more than 4,000 days, but Shanto's confidence stemmed from the historical series victory against Pakistan of late. Bangladesh have never won a test match against India despite playing 13 matches. They have lost 11 and drew 2. Shanto said Bangladesh have now all ingredients, unlike the past time, in their arsenal to break the win jinx against India, even though the home side would pose a tough challenge. আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। দুপুরে সুপ্রিম কোর্টে একথা জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আরও বলেন, আন্দোলন দমাতে যে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছিল তার অনেক প্রমাণ তারা পেয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলন যে কোনো মূল্যে দমিয়ে ক্ষমতায় টিকে থাকার এক অসম লড়াইয়ে নেমেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, যেখানে ব্যবহার হয়েছিল যুদ্ধাস্ত্র, মরণঘাতী বিদেশি অনেক অস্ত্র। ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ব্যবহৃত বুলেটের প্রকৃতি থেকে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, প্রমাণ মিলেছে মানবতার বিরুদ্ধে অপরাধেরও। পুলিশ, বিজিবি সহ যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে তাদের বিচার হতে বাধা নেই। একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে, এই যে বুলেট
যেটা তার শরীর থেকে বের করা হয়েছে, যেটা সেনাবাহিনী ব্যবহার করে। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে। যত বাহিনী আছে তারা তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় সদস্য বাড়ানো হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবতা বিরোধী অপরাধের তথ্য ও আলামত সম্পর্কে তথ্য দিতে মিডিয়া সহ সবাইকে আহ্বান জানায় প্রসিকিউশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন বাফুফে নির্বাচনের সভাপতি পদে লড়বেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। নির্বাচিত হলে ফুটবলকে তৃণমূল পর্যায় থেকে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই ক্রীড়া সংগঠক। সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর 24 ঘন্টার মধ্যে আসন্ন নির্বাচনে বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঐক্যমতের ভিত্তিতে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন আসন্ন বাফুফে নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন। দায়িত্ব পেলে ফুটবলকে তৃণমূল পর্যায়ে পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন রুহুল আমিন। এই নির্বাচনে তাকে সমর্থন দিবেন আমিনুল হক ও জাহিদ হাসান এমিলির মতো সাবেক ফুটবলাররা। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিকের মতো ক্রীড়া সংগঠকরা। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব এবং ফুটবলকে এই আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা কিভাবে ফুটবলকে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা টোটাল জিনিসটা আপনারা তুলে ধরবো।